আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে। যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এটা ইমানির বান্ধবীর বাসাতে চলে আসছি। তো ইমানির বান্ধবীর বাসাতে চলে আসছি কী জন্য সেটা তো দেখতেই পাচ্ছেন। ইমানির বান্ধবীর বাসাতে, ওরা এখানকার স্থানীয় দিনাজপুরের। তা ওনার বাসায় আসলাম। ওনার বাসা থেকে একটু মেহেদি পাতা নিচ্ছি। ইমানির চুল ইদানিং খুব ঝরতেছে, খুবই চুল ঝরে পড়ে যাচ্ছে ইমানের। তো ভাবলাম যে আজকে ওর চুলে একটু মেহেদি পাতা, কালো কেশের পাতা, এগুলো ওর প্যাক তৈরি, বেটে প্যাক তৈরি করে ওর মাথায় দিয়ে দিব। আর কিছুদিন পর তো কনকনে ডিসেম্বর মাস অলরেডি তো 2-3 তারিখ আর যাচ্ছে, কনকনে শীত পড়বে, আর কিছু চুলের যত্ন নেওয়াই হবে না। বিভিন্ন ধরনের দই বলেন, বিভিন্ন ধরনের প্যাক, কিন্তু এগুলো চুলে দেওয়াই যাবে না। শীতের মধ্যে এগুলো দিলে ঠান্ডা লাগে। তো ভাবলাম এখনও যেহেতু রোদ আছে, তো এখন 9টা বাজে সকাল, তো ভাবলাম যে এখন একটু এইগুলা মেহেদি পাতা, কালো কেশের পাতা, এগুলো বেটে একটু ইমানির চুলে প্যাক তৈরি করে দিয়েই লাগাই দেই। তো এই যে দেখতে পাচ্ছেন, ওর বান্ধবীর বাসা, ইমানির বান্ধবীর বাসা থেকে, ওর বান্ধবীর মায়ের কাছ থেকে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা নিয়ে আসলাম আর ছাদে চলে আসলাম। এসে এই যে ছাদে কিছুদিন আগে আমি একটা ছোট্ট একটা রাস্তা থেকে কুড়ে নিয়ে আসছিলাম কালো কেশের গাছ, সেটা আর কি লাগাইছিলাম টবের মধ্যে। তো গাছটা পচে, যে গাছটার মধ্যে বিচিগুলো ছিল সেগুলো পরে আবার ছোট ছোট করে নতুন করে গাছ, কালো কেশের গাছ গজাইছে। সেটা ছাদের টব থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, কালো কেশের পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। এখানে মেহেদি পাতা দেখতে পাচ্ছেন, ওর বান্ধবী, ইমানির বান্ধবীর বাসা থেকে মেহেদি পাতা নিয়ে আসলাম, কালো কেশের পাতা, আর কয়েকটা নিম নিম গাছ নাই যেহেতু, কয়েকটা বাগান থেকে, বাড়িওয়ালা ভাইদের বাগান থেকে জাতি নিমের পাতা, মানে 5-6টা পাতা খুঁটি নিয়ে আসলাম। তো এখানে মেহেদি পাতা, নিম পাতা আর কালো কেশের পাতা আর বড় সাইজের একটা পেঁয়াজ 4 ফালটি করে নিয়েছি। তো সব মিলে, আর ঘরে আমি লেবু দিয়ে দই বসাইছি। সেটা সব মিলে কিভাবে ইমানির চুলে প্যাক তৈরি করব, সেটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন। ওর চুল ঝরতেছে, ওর চুলের জন্য আমি কিভাবে প্যাক তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রাতের বেলা আমি একটু ফজরে উঠে আর কি আমি একটু মেথি ভিজাইছিলাম। তো দেখতে পাচ্ছেন মেথি দিয়ে নিয়ে নিছি, টক দই নিয়ে নিয়েছি। আর এখন নিম পাতা, কালো কেশের পাতা আর মেহেদি পাতাটা বেটে নিব, সব একসাথে মিশাই বেটে নিব। আর এই যে মেথিটা কি সুন্দর ভিজে ট্যাপটাপা হয়ে গেছে, রাতে ভিজায় রাখছি, এখন 9টা-10টা বাজে, কি সুন্দর ভিজে ট্যাপটাপা হয়েছে। তো সব কিছু আমি পাটায় বাটবো। এক হাত দিয়ে ভিডিও করে, এক হাত দিয়ে তো বাটা সম্ভব না। তো অফ ক্যামেরাতে ভিডিওটা অফ করে, অফ ক্যামেরাতে বেটে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে বাটা ঘষা হয়ে গেল আমার। মেথিগুলো আমি 2 চা চামচ মেথি ভিজাইছিলাম রাতে। তো ভিজার পর মেথিটা অনেকগুলো হয়ে গেছে, তো ভাবলাম যে সব মেথি এখানে দেওয়া যাবে না। তো একটুখানি মেথি, বাটা মেথি পলিথিনে করে রেখে দিলাম ফ্রিজে, পরে আর কি দেওয়া যাবে। তো এখানে পরিমাণ মতো আমি সমান সমান সব কিছুই নিয়েছি। মেথি বাটা নিলাম, কালো কেশের বাটা, এই যে কালো কেশেরটা এখনও বাটাই হয়নি, আর কালো কেশের বাটলে হাত কালো হয়ে যায়। কালো কেশের বাটা নিলাম, মেহেদি বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, এখানে বাটির মধ্যে সব নিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্তেছেন। আর মেথিটা অনেকগুলাই বাটা হয়ে গেছে, তো একটু পলিথিনে করে ফ্রিজে রেখে দেই, এতগুলো দেওয়া যাবে না আর কি। আর মেথিটা তো যারা চুলের প্যাক বানায়, চুলে লাগান, মেথিটা কিন্তু ভিজায় বাটার পর অনেকটা লইট হয়, এতগুলো চুলে দেওয়াও যাবে না। সব কিছু পরিমাণ মতো মতো সবগুলাই নিলাম আমি। মেহেদি বাটা, মেথি বাটা, কালো কেশের বাটা, নিম পাতা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে আমি রাতের বেলা দই বসায় রাখছিলাম আধা কাপ, দইটা দিয়ে দিলাম। আর এখানে ডিমের পানিটা, সাদা পানিটা নিচ্ছি আর কুসুমটা রেখে দিচ্ছি। তো ইমানি ডিমটা ফেটে নিল, বললাম যে কুসুমটা রেখে ডিমের সাদা পানিটা দাও। তো কি করতেছে দেখেন, এ পিরিচ আর ও পিরিচ মিলাই মিলাই মানে বাটি কতগুলো ময়লা করতেছে। বললাম যে ডিমের কুসুমটা আস্ত করে তুলে রেখে ডিমের সাদা অংশটা দাও। তো এই যে ইমানি ডিমের সাদা অংশটা দিল, কুসুমটা রেখে দিল। কুসুমটা তো আর চুলে দেওয়া যাবে না, ডিমের সাদা পানিটা নিয়ে নিলাম। এখন টক দই, ডিম, মেথি বাটা, মেহেদি বাটা, কালো কেশের বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু একসাথে আমি বেটে, পাটার মধ্যে বেটে, এখন এই যে দেখতেই পাচ্তেছেন সব কিছু একসাথে আমি চামচের সাহায্যে মিশাই নিচ্ছি। তো মিশাই নিয়ে ইমানি চুলে দিব। ইমানি তো সবসময় হিজাব পরে, কাউরোর সামনে মাথা খুলে চলে না। তো সেই জন্য আপনার চুলে যে ওর দিব, মাথাটা উদলাম থাকবে, দেখতে খারাপ দেখা যাবে, এই জন্য এই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম না। তো বুঝে নেবেন আপনারা যে আমি
কি কি দিয়ে চুলের ইমানির জন্য চুলের প্যাকটা তৈরি করলাম। আমার ইমানির কিন্তু যারা আমার নিকট আত্মীয় কাছ থেকে দেখছেন, আমার ইমানির কিন্তু চুল অনেকটাই লম্বা, কিন্তু চুল ইদানিং খুবই ঝরে যাচ্ছে, খেতে চায় না, পানি ঠিক মতো খায় না, চুল ঝরতেছে। সেই জন্য চুলের প্যাকটা বানায় লাগাই দিচ্ছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাটা ঘষা করলাম, নিম পাতা মেথি বাটা এগুলো সব বাটলাম। চুলার পরটাও ময়লা হয়েছে, সকালে রুটি বানাইছি, সিংয়ের পাশে রান্নাঘরে সব ময়লা আছে, সেগুলো পরিষ্কার করে গুছে তারপরে রান্না করব। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরে কী পরিমাণ রোদ আসছে। আমার 2 মেয়ে গোসল করে, অনেকে দেখা যায় যে গোসল করে, বাসা বাড়িতে যারা থাকে গোসল করে ছাদের মধ্যে রোদ খেতে যায়। আর আমার ছাদে যাওয়ার লাগে না, আমার রান্নাঘরে গোসল করে এসে দাঁড়ালেই গা শুকে চুল শুকে ঝরঝরা হয়ে যায়, এত পরিমাণ রান্নাঘরে জানলা দিয়ে রোদ আসে। তো চুলার পাটটা মুছে নিলাম, চুলা মুছে নিলাম, সিংটা পরিষ্কার করে নিলাম, ম্যাজিক চুলাটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, সেটাই আর কি। আর আমার কাছে এত ভালো, যখন একটা জিনিস পরিষ্কার করা হয় তখন কিন্তু আমার কাছে অনেক শান্তি লাগে। তো অনেকটা পরিষ্কার হলো, অনেকটা ফ্রেশ লাগতেছে, সেই জন্য সেটাও আপনাদের সাথে ভিডিও করে দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের জানলা দিয়ে এত পরিমাণ রোদ আসতেছে। তো রান্নাঘরটা ক্লিন করলাম, তো অনেকটা ফ্রেশ হলো, ক্লিন হলো, তো ভালো লাগতেছে, আমার কাছে শান্তি লাগতেছে, সেটাই আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম। যে এক হাত দিয়ে ভিডিও করে করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আপনাদের সাথে পুরা আর কি শেয়ার করে দেই। এই যে সিংটা পরিষ্কার করে নিলাম, চুলা পরিষ্কার করে এখন রান্না করব। ভাবলাম যে কি রান্না করব, ফ্রিজের মধ্যে মাছ শেষ হয়ে গেছে। ইলমার বাবা মাছ নিয়ে আসছিল, তেলাপিয়া মাছ। তো এবার ইলমার বাবা শুধু তেলাপিয়া মাছ আর মাংস মুরগি কিনে দিয়ে গেছিলো ফ্রিজে। তো সেটাই 1 মাস ধরে খাওয়া হয়ে গেল। মাঝখানে আমি মুরগি কিনেছিলাম, অবশ্য পাকিস্তানি মুরগি। তো ফ্রিজে আজকে 4 পিস মাছই ছিল, সেই মাছটা ভাবলাম যে কী দিয়ে রান্না করব। আর খালি ফুলকপি তো আর রান্না করলে খাওয়া যাবে না, তো সেই জন্য সিম ফুলকপি আলু দিয়ে আর ভাবলাম যে তেলাপিয়া মাছের মাথা আর লেঞ্জা আছে সেটা দিয়ে আর কি ফুলকপি আলু সিম দিয়ে একটু সবজি স্টাইলে রান্না করি। তো সেটাই রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজাই দিলাম। মশলা বক্সে কাঁচামরিচ বাটা নেই, খালি আদা বাটা আর জিরা বাটা রয়েছে। তো এই যে কাঁচামরিচ বেটে আমি এভাবে বইমে প্লাস্টিকের রসমালাই আইসক্রিমের বক্সগুলোতে কাঁচামরিচ কিনে সিদ্ধ করে সংরক্ষণ করে রেখে 1 বছর ধরে খেলাম। তো এইটুকুই ছিল, এইটুক খেলে শেষ হয়ে যাবে, 1 বছর হয়ে গেলো কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ ধরলাম। এখন তো মরিচের দাম অনেকটাই কমে গেছে, এই কাঁচামরিচটা শেষ হলে তারপর থেকে এখন আবার বাজার থেকে মরিচ কিনে কিনে খাবো। আবার যখন মরিচের দাম একটু 30 টাকা কেজি যাবে, 25 টাকা 30 টাকা যখন মরিচের কেজি যাবে চৈত্র মাসের দিকে, তখন মরিচটা আবার 4-5 কেজি কিনে সিদ্ধ করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে সারা বছর আবার খাবো। তখন মরিচের দাম কম হলেও কি মনে হয় জানেন, যে মরিচের দাম বেশি হলে মনে হয় না, গায়ে লাগে না। যখন মরিচটা সস্তা যায় তখন কিন্তু আমি সিদ্ধ করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে সারা বছর এভাবে কাঁচা মরিচটা দিয়ে তরকারি খাই। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করব, মরিচ ছিল না, বের করলাম, করে এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো বেসিনের প্লেট বাটিগুলো সব অফ ক্যামেরাতে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে তো আপনাদের সাথে শেয়ার করেই দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর মেহেদি বাটছি, কালো কেশের বাটলে হাত একবারে কালো হয়ে যায়, তার মধ্যে একটু মেহেদি বাটছি। শীতকাল যদিও মেহেদি কালার হয় না, হাতটা কেমন লালচে আর কালচা কালচা হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। তো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে মাছটা ফ্রিজ থেকে বের করছিলাম, সেটা ধুয়ে বরফ ছাড়িয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন রোজ করছি আমি দুধ, বাড়িওয়ালা ভাইদের সিকিউরিটির কাছ থেকে গ্রাম থেকে দুধ এনে দেয়, দেশি গরুর, ওনাদের বাড়ির গরুর দুধ। তো সেটাও বের করে নিলাম। দুধের বরফটা ছাড়লে বিকালের দিকে বাচ্চাদের জন্য জাল করে নিব, বাচ্চাদের বিকালে একটু হরলিক্স দিয়ে দুধ দেই। দুধের বোতল দুটো ফ্রিজ থেকে বের করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন রান্না করব। মাছটা কিন্তু আমি লবণ দিয়ে ধুয়ে তারপরে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা মেখে 5 মিনিট রেখে দিলাম। দিয়ে অপর পাশে আমি মশলা কষাই নিচ্ছি। কিভাবে আমি মশলা কষাই, সিম আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের মাথা লেঞ্জা রান্না করুন, সেটা আপনারা দেখেন আমি আমার স্টাইলে কিভাবে রান্না করতেছি। আর যেটা বলতেছিলাম আপনাদের, আমি কিন্তু আমার প্রিয় ভাই বোন দর্শকদের কাছ থেকে দেখে দেখে শিখতেছি, অভিজ্ঞতা হচ্ছে আমার। আসলে আপনারা অনেকে আমাকে আপনি যারাই হোক সাবস্ক্রাইব করছেন, আরে ভাই এটা কী ধরনের ভদ্রতা, আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন, ভালো কথা। কেউ যদি ভালোবেসে কিছু দেয় বা ভালোবাসে কিছু করে, সেটা ফিরে আবার ফেরত নেয়, এটা আমার জানা ছিল না।
আমার দর্শক বন্ধুদের কাছ থেকে দেখে দেখে আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলে এসে অভিজ্ঞতা হচ্ছে। আমার ভিডিও ছাড়ছি, আজকের ভিডিওটা সহ আমার 320টা ভিডিও ছাড়া হয়ে গেছে, কিন্তু আমার সাবস্ক্রাইব আপনারা ধৈর্য সহকারে যারা আমার আপনজন আমাকে মনে করেন, আপনাদের ফ্যামিলির, তারা দেখবেন। আপনাদের আপনারা আমার ভিডিওটা যেয়ে দেখে আসবেন। আমার ভিডিওতে সাবস্ক্রাইব আমার ছিল 318টা, সেখানে আমার ভিডিও ছাড়ছি আমি 320টার মতো। তো ভিডিওতে সাবস্ক্রাইব এসে আমি অনেক ইউটিউবার আপু ভাইয়াদের দেখি যে তারা ভিডিও ছাড়ে 40টা, 340টা, 50টা, 60-70টা এরকম ভিডিও ছাড়ে, তাদের সাবস্ক্রাইব হাজার হাজার, 4000, 5000, 6000, 7000 এরকম সাবস্ক্রাইব। আমি তো কারো কাছে জোর করে কোনো কিছু নিব না ভাই। আপনারা দেখেন আমার ভিডিওতে, আমি কি কোনো দিন আপনাদের কাছে প্লিজ গাইজ আমাকে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, এরকম করে কি চাই সাবস্ক্রাইব? বলেন তো আপনারা। আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আমি আজকে বলতেছি, আমি কি কখনো আপনাদের কাছে এভাবে সাবস্ক্রাইব চাই, লাইক কমেন্ট চাই, নাকি কারো হাতে পায়ে বেঁধে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিচ্ছি জোর করে? বলেন তো। আপনারা ভালোবেসে আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে বলে আপনারা, ভালো লাগে। একটা জিনিস ভালো না লাগলে কিন্তু জোর করে কোনো কিছু হয় না। ভালো লাগে বিধায় তো আপনারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। সেটা আবার দিয়ে তারপরে আপনারা সাবস্ক্রাইব আবার কেটে নেন, এটা কী ধরনের ভদ্রতা? আপনাদের কাছে এটা আমার প্রশ্ন, এটা কী ধরনের ভদ্রতা? একবার সাবস্ক্রাইব করেন, আবার কেটে নেন, আবার করেন, আবার কেটে নেন। আপনাদের মন মানসিকতা এত উদার ভাই, আমার জানা ছিল না। আপনাদের কাছ থেকে দেখে আমি শিখতেছি। আপনাদের মন মানসিকতা এত বড় উদার যে কাউকে ভালোবেসে একটা জিনিস দিয়ে আবার সেটা আবার নিয়ে নেন তুলে। আসলে আমি দেখে আসলে কি বলবো, আমার 318টা সাবস্ক্রাইব ছিল, আবার দেখতেছি এই 318টা সাবস্ক্রাইব আজ 1 মাস ধরে হয়, আবার কমে যায়, আবার হয়, আবার কমে যায়। আপনাদের মন মানসিকতা দেখে আমি অবাক হয়ে যাই। এত বড় উদার মন মানসিকতা আপনাদের, আপনারাই ধন্যী এই পৃথিবীতে। একটা জিনিস কাউকে ভালোবেসে দিয়ে সেটা আবার নিয়ে নেন, মানে আপনাদের কাছে দেখে শেখার আছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি ভিডিও 320টার মতো ভিডিও ছাড়ছি, সেখানে আমার সাবস্ক্রাইব 318টাও এখনও পূরণ হয় নাই। 18টা হচ্ছেই না আমার সাবস্ক্রাইব। একজন সাবস্ক্রাইব করতেছেন আবার কেটে নিচ্ছেন, করতেছেন আর কেটে নিচ্ছেন। আরে ভাই, একজন কাকে ভালোবেসে যদি একটা জিনিস দেন সেটা আবার কেড়ে নেন, তুলে নেন, এটা আমার জানা ছিল না। এটাকে ভালোবাসা বলে? এটা কী ধরনের ভদ্রতা বলেন তো? আমি কি আপনাদের হাত পা বেঁধে আপনাদের কাছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই? হ্যাঁ, আপনারা যদি কাউকে ভালোবেসে কিছু দিয়ে থাকেন, আমার ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রে, সেটা কখনো তুলে নেবেন না। আর যদি তুলে নেবেন তাহলে দেন কিসের জন্য? সাবস্ক্রাইব করেন কিসের জন্যে? লাইক করেন কিসের জন্যে? ছোটো বাচ্চা যে হদায় আইনা আপনার মন ভুলাচ্ছি তা তো না। ভালো না লাগবে দিবেন না সাবস্ক্রাইব। আমাকে যে ইউটিউব চ্যানেল করেই যে আপনার খেতে হবে, চাল ডাল প্রতি মাসে ইউটিউব চ্যানেল করে আমার সাবস্ক্রাইব বাড়তেছে, ভিউ বাড়তেছে, ইউটিউবের টাকা দিয়ে আমি চাল ডাল এনে আমি প্রতি মাসে চলবো, সেটা কিন্তু না। আল্লাহ আমার স্বামীকে যথেষ্ট রোজগার করার সামর্থ্য দিছে, রোজগার যথেষ্ট আমার স্বামী রোজগার করে, সৎ পথে যথেষ্ট রোজগার করে। আমাদের দুবেলা গোস্ত পোলাও না খেলে কিন্তু ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য আছে। যারা আমার নিকট আত্মীয় তারা কিন্তু জানেন আমার স্বামী যথেষ্ট রোজগার করে। ইউটিউব চ্যানেলটা আমার ছোটো মেয়ে ইলমা খুলছিল শখের বাসতে, শর্ট ভিডিওগুলো আমার ভিডিওতে যারা শুরু থেকে আছেন আমার চ্যানেলের সাথে তারা দেখবেন। আমার মেয়ে শখের বাসত কিন্তু ভিডিওটা, ইউটিউব চ্যানেলটা শর্ট ভিডিও দিছিল, টিকটক করছিল ইউটিউব চ্যানেলে। সেটা ও এখন পড়ার, যখন ও ক্লাস 5-এ ছিল, 4-এ ছিল তখন করছে। এখন ওর পড়া উপর ক্লাসে উঠতেছে, আল্লাহ দিলে ওর 5 ক্লাস শেষ হবে, এবার হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে উঠবে। ওর পড়ার চাপ বেড়ে গেছে, ও এখন কন্টিনিউ শর্ট ভিডিওগুলো দিতে পারে না। এই জন্য ভাবলাম যে আমার যে সাবস্ক্রাইব ভাই বোনেরা আমার সাথে আছেন তাদের জন্য আমি আমার বাড়ির ভিডিওগুলো, আমি যেগুলো রান্না বান্না করি, যে কাজগুলো করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি আর কি আপনাদের কন্টিনিউ করতেছি আমার মেয়ের চ্যানেলটা। তো আপনারা ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো দেখে আবার তুলে নেন, এটা কী ধরনের ভদ্রতা ভাই? আমার আসলে জানা নেই। তো যাই হোক, আমার খুবই কষ্ট লাগে। ইলমার বাবা এই জন্য আমাকে বলে যে চ্যানেল খুলছো ভালো কথা, দরকার নেই এত ভিডিও দেওয়ার, সাবস্ক্রাইব কেউ করে না, এত ভিডিও দাও কিসের জন্য? আমার ইলমাও ছোটো মানুষ, শখের বশতে চ্যানেলটা খোলা হয়েছিল। তো ইলমাও এখন ভিডিও দেয় না, সাবস্ক্রাইব করেন না দেখে। ও ছোটো মানুষ, ওর মনোবলটা আপনারা নষ্ট করে দিয়েছেন, এই জন্য কিন্তু এখন আর ও কোনো শর্ট ভিডিওগুলো দেয় না। আগে কিন্তু ও প্রায় শর্ট ভিডিও দিতে, এখন আর দেয় না। সাবস্ক্রাইবগুলো করে আপনারা তুলে নেন,
ছোটো মানুষ, ওর মনটা আপনারা ভেঙে দিয়েছেন, এই জন্য কিন্তু এখন ভিডিওতে আসে না, কোনো শর্ট ভিডিও দেয় না। কারণ চ্যানেলটাকে রানিং রাখার জন্য আমি আমার রান্না করি, আমি বাসায় যে কাজগুলো করি সেটাই একটু না কিছু আপনাদের সাথে শেয়ার করি, যাতে যেন চ্যানেলটা রানিংয়ের ওপর থাকে। এই চ্যানেল করে যে আমার খেতে হবে তা কিন্তু না। আর আমার অত লোভও নাই, লালসাও নাই যে ইউটিউব চ্যানেল করে জীবনে আমি কিছু বাড়ি গাড়ি করবো, সোনা দানা, দামি দামি শাড়ি কিনবো, সোনা দানা কিনবো, তা কিন্তু না। আমার অত লোভও নাই, লালসাও নাই। চ্যানেলটা শখের বয়সতে খোলা হয়েছিল বিধায় এই জন্য আমি চ্যানেলটাকে রানিংয়ের উপর রাখছি। যে টুকিটাকি আমি যা করি সেটাই আর কি আমার দর্শক বন্ধুরা তাদের কাছে শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেল করে যে খেতে হবে তা কিন্তু না, প্রতি মাসে ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে আমার চলতে হবে তাও কিন্তু না। আমার নিকটাত্মীয় যারা তারা কিন্তু তারা জানেন আমার অবস্থা। আমার অত লোভও নাই, লালসাও নাই, আমার সন্তানদেরও সেই একই সেম। তো সুতরাং আপনাদের বারবার একটাই রিকোয়েস্ট করব, আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ভালোবেসে করে সেটা তুলে নেবেন না। আপনাদের মন মানসিকতা এত বড় উদার ভাই, আমি অবাক হয়ে যাই। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বিকেলে একটু আপনার পাকোড়া বানাচ্ছিলাম ফুলকপি দিয়ে। তো কীভাবে পাকোড়াটা বানাচ্ছি, কম বেশি পাকোড়া সবাই বানাতে জানে, তো আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটু ঠান্ডা লেগেছে যেহেতু, বিকালবেলা করে রচা খাই, তা রচাটা বানানোর জন্য এখানে কিন্তু আমি 4-5টা লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে পানিটা ভালো করে লবঙ্গ না আর কি কড়াটা বের করে নিয়ে তারপরে পরিমাণ মতো 1/2 চা চামচের মতো চা পাতা দিয়ে তারপরে আদা ছেঁচাই দিয়ে তারপরে এই যে আমি লাল চাটা ছেঁকে নিচ্ছি, নিয়ে এখন টিচারকে নাস্তা দিব, ফুলকপির পাকোড়া আর রচা। আমরাও খাবো। খেতে খেতে ভিডিওটা আজকে এখানে ইতি টানতেছি। সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকে আল্লাহ হাফেজ। পরে হাজির হব অন্য কোনো ভিডিওতে।